আপনি শুনছেন বেঙ্গলি অডিও বুক। পাঠ করছি জওহরলাল নেহেরুর লেখা বই কল্যাণীয়াশু ইন্দু। কল্যাণীয়াশু ইন্দু হচ্ছে জওহরলাল নেহেরুর তার কন্যা ইন্দিরাকে লেখা 30টি চিঠির সংকলন। পাঠ করছি আমি অনিন্দিতা ভট্টাচার্য। আজ শুনবেন এর 7 নম্বর চিঠি, প্রথম যুগের মানুষ। আগের চিঠিতে আমরা দেখেছি মানুষ ও জন্তুর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে মানুষের বুদ্ধি আছে। এই বুদ্ধির জন্যই মানুষ অতিকায় জন্তুর চেয়ে বেশি চতুর ও শক্তিশালী, নইলে জন্তুরা মানুষকে বিনাশ করে দিত। বুদ্ধির বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের শক্তিও বাড়তে থাকে। প্রথম যুগে শত্রুর সঙ্গে লড়াই করার জন্য মানুষের হাতে বিশেষ কোনো অস্ত্রশস্ত্র ছিল না। সে কেবল শত্রুকে লক্ষ্য করে পাথর ছুঁড়ত। তারপর মানুষ পাথরের তৈরি কুঠার, বর্শা এবং আরো নানা রকম অস্ত্র, এমনকি পাথরের সূক্ষ্ম সূঁচ তৈরি করতে শিখল। সাউথ কেনসিংটন এবং জেনিভার মিউজিয়ামে আমরা এই ধরনের অনেক পাথরের অস্ত্রশস্ত্র দেখেছি। আগের চিঠিতে যে তুষার যুগ সম্বন্ধে কিছু বলেছি তা ধীরে ধীরে শেষ হয়ে গেল। মধ্য ইউরোপ এবং এশিয়া থেকে হিমবাহ অদৃশ্য হয়ে গেল। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ চারদিকে ছড়িয়ে পড়ল। সে যুগে কোনো বাড়িঘর বা অট্টালিকা ছিল না। মানুষ গুহায় বাস করত। মানুষ তখন কৃষি কাজ অর্থাৎ জমিতে কাজ করতে জানত না। তারা শুধু ফল, বাদাম আর নিজেদের শিকার করা জন্তুর মাংস খেত। রুটি বা ভাতের মতো কোনো খাবার জিনিস তাদের ছিল না, কারণ তারা জমিতে কিছুই উৎপন্ন করতে পারত না। তারা রান্না করতে জানত না, কেবল আগুনে মাংস ঝলসে নিত। রান্নার জন্য কোনো বাসনপত্র, ঘটি বাটি এবং চাটুক ছিল না। একটি ব্যাপার খুব আশ্চর্যের, এই বর্বর মানুষেরা কি করে ছবি আঁকতে হয় তা জানত। অবশ্য তাদের কাগজ, কলম, পেন্সিল বা তুলি কিছুই ছিল না। ছিল শুধু পাথরের ছুঁচ এবং ছুঁচলো যন্ত্রপাতি। এইসব দিয়ে তারা গুহার দেয়ালে নকশা কাটত কিংবা জন্তু জানোয়ারের ছবি আঁকত। কতগুলি ছবি খুবই ভালো, কিন্তু প্রায় সবগুলি হলো পার্শ্ব রেখাচিত্র। তুমি জানো, পার্শ্ব রেখাচিত্র আঁকা অপেক্ষাকৃত সহজ এবং ছোট ছেলে মেয়েরা সাধারণত এই ধরনের ছবি আঁকে। গুহার ভেতরটা ছিল অন্ধকার। তারা সম্ভবত কোনো এক ধরনের আলো ব্যবহার করত। যেসব মানুষের কথা এতক্ষণ বললাম তাদের বলা হয় প্যালিওলিথিক বা পুরাতন প্রস্তর যুগের মানুষ। এই যুগে মানুষ পাথর দিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করত বলে এ যুগকে বলা হয় প্রস্তর যুগ। তারা ধাতুর ব্যবহার জানত না। এখন তোমার নিজের ব্যবহারের বেশিরভাগ জিনিসই ধাতু, বিশেষ করে লোহা দিয়ে তৈরি। তখন লোহা বা ব্রোঞ্জের কথা মানুষ জানত না। তারা ব্যবহার করত কেবল পাথর, কিন্তু পাথর দিয়ে কাজ করতে খুব অসুবিধে হতো। প্রস্তর যুগ শেষ হওয়ার আগে পৃথিবীর জলবায়ু ভীষণভাবে বদলে যায়। আবহাওয়া আরো উত্তপ্ত হয়ে ওঠে। হিমবাহ সরতে সরতে উত্তর মহাসাগরের দিকে চলে যায় এবং মধ্য এশিয়া এবং ইউরোপে বড় বড় জঙ্গল দেখা দেয়। এইসব জঙ্গলে এক ধরনের নতুন মানুষকে আমরা বসবাস করতে দেখি। এতক্ষণ যে পুরাতন প্রস্তর যুগের মানুষের কথা বললাম তাদের চেয়ে এই নতুন মানুষেরা ছিল আরো বুদ্ধিমান।
কিন্তু তখনও পর্যন্ত তারা পাথর দিয়েই অস্ত্রশস্ত্র যন্ত্রপাতি তৈরি করত। সুতরাং এসব মানুষকেও পুরাতন প্রস্তর যুগের মানুষ বলা হতো। আসলে এই সময়টা ছিল ওই যুগের শেষ পর্ব। এই যুগের মানুষকে নিওলিথিক বা নব্য প্রস্তর যুগের মানুষ বলা হয়। নব্য প্রস্তর যুগের মানুষের কথা বিচার করলে দেখা যায় যে এরা জীবনে দারুণ উন্নতি করেছিল। বুদ্ধির জোরে মানুষ অন্য প্রাণীদের তুলনায় আরো দ্রুত উন্নতির পথে এগিয়ে চলে। নব্য প্রস্তর যুগের মানুষ কৃষিকাজের মতো একটি বিরাট জিনিস আবিষ্কার করে। তারা জমি চাষ করে খাদ্য উৎপাদন করতে শুরু করে। মানুষের জীবনে এ একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। সারাদিন পশু শিকার করে খাদ্য জোগাড় করার চেয়ে এখন তারা অনেক সহজে নিজেদের খাদ্য পেতে থাকে। ফলে তাদের অনেক বেশি অবসর মেলে। আরো বিশ্রাম নেবার এবং চিন্তা ভাবনা করার সময় তারা পায়। যতই তারা অবসর পেতে থাকে ততই তারা নানা নতুন নতুন জিনিস ও পদ্ধতি উদ্ভাবন করে জীবনে ক্রমশ উন্নতি ঘটাতে থাকে। তারা মাটির পাত্র তৈরি করতে শুরু করে এবং এই সব পাত্রে নিজেদের খাবার রান্না করতে থাকে। পাথরের হাতিয়ারকে আরো উন্নত এবং সুন্দরভাবে পালিশ করা হলো। তারা গরু, কুকুর, ভেড়া ও ছাগলকে পোষ মানাতে শিখল। কেমন করে কাপড় বুনতে হয় তাও তারা শিখল। তখন মানুষ বড় ঘরে বা কুঁড়ে ঘরে বাস করত। এই কুঁড়ে ঘরগুলি তারা প্রায় কোনো হ্রদের মাঝখানে তৈরি করত, যাতে কোনো বন্য জন্তু বা অপর কোনো মানুষ তাদের সহজে আক্রমণ করতে না পারে। এই জন্যে এইসব মানুষকে বলা হতো হ্রদবাসী মানুষ বা লেক ডুয়েলার্স। তুমি হয়তো অবাক হয়ে ভাবছো, এই যুগের মানুষের সম্বন্ধে এত কথা আমরা কিভাবে জানতে পেরেছি? তারা নিজেরা তো কোনো বই লিখে রেখে যায়নি। কিন্তু তোমাকে আগেই বলেছি, যে বই থেকে এই মানুষদের কথা আমরা জানতে পেরেছি তা হলো প্রকৃতির নিজের লেখা বই। প্রকৃতির রাজ্যে ছড়িয়ে থাকা নানান জিনিস হলো এই বইয়ের এক একটি পৃষ্ঠা। এর ভাষা বুঝতে পারা খুব সহজ নয়। অসীম ধৈর্য ধরে তা পড়তে হয়। অনেক মানুষ সারা জীবন ধরে এই বই পড়তে চেষ্টা করেছেন। তারা অনেক ফসিল এবং পুরনো দিনের নানা জিনিসের অবশিষ্ট অংশ সংগ্রহ করেছেন। এইসব ফসিল সংগ্রহ করে বড় বড় মিউজিয়ামে রাখা আছে। নব্য প্রস্তর যুগের মানুষের তৈরি চমৎকার পালিশ করা কুঠার, পাত্র, পাথরের তীর ও ছুঁচ এবং আরো নানা জিনিস আমরা মিউজিয়ামে দেখতে পাই। তুমি নিজেও এরকম অনেক জিনিস দেখেছো এবং হয়তো তা ভুলে গেছো। এখন যদি আবার তুমি সেগুলো দেখো তাহলে আরো ভালোভাবে তাদের তাৎপর্য বুঝতে পারবে। আমার মনে পড়ছে, জেনিভার মিউজিয়ামে হ্রদবাসী মানুষের তৈরি ঘরের একটি সুন্দর মডেল আছে। হ্রদের মধ্যে অনেকগুলি কাঠের খুঁটি পোঁতা হতো এবং খুঁটির ওপরে পাতা হতো একটি কাঠের পাটাতন। এই পাটাতনের ওপর তৈরি করা হতো কাঠের কুঁড়ে ঘর। ডাঙার সঙ্গে যোগাযোগ রাখার জন্য ছিল একটি ছোট সেতু। নব্য প্রস্তর যুগের মানুষ পশুর চামড়া বা সময় সময় শনের তৈরি মোটা কাপড় দিয়ে নিজেদের দেহ ঢেকে রাখত। শন এক রকমের গাছ, যার আঁশ থেকে কাপড় তৈরি হয়। শন থেকে এখন এক ধরনের মিহি কাপড় তৈরি হয়। সে যুগে শনের কাপড় ছিল খুব মোটা। এই যুগের মানুষ ক্রমেই নানা উন্নতি করতে থাকে। তারা তামা ও ব্রোঞ্জ দিয়ে
যন্ত্রপাতি তৈরি করতে শুরু করলো। তুমি জানো, তামা আর টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি হয় এবং ওই দুই ধাতুর চেয়ে ব্রোঞ্জ বেশি শক্ত। তারা সোনা ব্যবহার করতেও শিখলো এবং সোনার গয়না তৈরি করার জন্য কত না ব্যর্থ চেষ্টা তারা করেছিল। সম্ভবত 10,000 বছর আগে এই সব মানুষ পৃথিবীতে বাস করত। অবশ্য সঠিক তারিখ বা সময় স্থির করা আমাদের পক্ষে সম্ভব নয়। বেশিরভাগই আমাদের অনুমান করে নিতে হয়েছে। তুমি কি লক্ষ্য করেছ যে এ পর্যন্ত আমরা লক্ষ লক্ষ বছর আগেকার কথা আলোচনা করেছি? আস্তে আস্তে আমরা বর্তমান কালের কাছাকাছি চলে আসছি। নব্যপ্রস্তর যুগ থেকে বর্তমান কাল পর্যন্ত মানুষের অগ্রগতির ধারা ব্যাহত হয়নি কিংবা হঠাৎ কোনো পরিবর্তন ঘটেনি। কিন্তু তবু আমরা নব্যপ্রস্তর যুগের মানুষের চেয়ে অনেক আলাদা ধরনের। মানুষের জীবনে পরিবর্তন এসেছে ধীরে ধীরে, যেমন প্রাকৃতিক নিয়মে ঘটে থাকে। নানান জাতির মানুষ যে যার বৈশিষ্ট্য অনুসারে উন্নতি করতে থাকে, যে যার নিজের মতো বসবাস করতে থাকে। পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন ধরনের জলবায়ু থাকায় মানুষকে তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হয়েছিল এবং এইভাবে তার জীবনে বিরাট পরিবর্তন ঘটেছিল। পরে আমি সে কথা বলবো। আর একটি কথা আজ তোমাকে বলবো। নব্যপ্রস্তর যুগ যখন শেষ হয়ে আসছে, সে সময় মানুষের জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয় ঘটে। আগে বলেছি যে সে সময় ভূমধ্য সাগরের কোনো অস্তিত্ব ছিল না। সে জায়গায় ছিল কয়েকটা হ্রদ এবং সেই সব হ্রদে অনেক মানুষ বাস করত। হঠাৎ একদিন ইউরোপ ও আফ্রিকার মাঝে জিব্রাল্টারের কাছাকাছি ভূখণ্ড জলপ্লাবনে ভেসে গেল এবং আটলান্টিক মহাসাগরের জল ভূমধ্য অঞ্চলের নিচু উপত্যকায় ঢুকতে থাকে। জল বাড়তে থাকে এবং ক্রমে সারা উপত্যকাটি জলে ভর্তি হয়ে যায়। হ্রদের কাছে বা হ্রদের মধ্যে যে অসংখ্য মানুষ বাস করত, তারা জলে ডুবে গেল। তাদের কোথাও পালিয়ে যাওয়ার উপায় ছিল না। শত শত মাইল জুড়ে উপত্যকায় শুধু জল আর জল। আটলান্টিক মহাসাগরের জল ওই জায়গায় আসতেই থাকে। অবশেষে উপত্যকাটি একেবারে জলে ভর্তি হয়ে গিয়ে ভূমধ্য সাগরের সৃষ্টি হলো। এই মহাপ্লাবনের কথা তুমি শুনেছ, হয়তোবা পড়েও থাকবে। বাইবেলে এর কথা আছে এবং আমাদের কোনো কোনো সংস্কৃত বইয়ে এর উল্লেখ আছে। এই মহাপ্লাবনেই হয়তো ভূমধ্য অঞ্চলটি জলে ভর্তি হয়ে গিয়েছিল। এ এক ভয়ঙ্কর বিপর্যয়। সামান্য যে কজন মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিল, তারা তাদের সন্তানদের কাছে এই বিপর্যয়ের কাহিনী বলেছিল। সেই সন্তানরা আবার তাদের বংশধরদের এই কাহিনী শুনিয়েছিল। এইভাবে বংশ পরম্পরায় জল প্লাবনের কাহিনীটি চলে আসছে। এতক্ষণ শুনছিলেন জওহরলাল নেহরুর লেখা বই কল্যাণী আশু ইন্দু। আজ শুনলেন এর 7 নাম্বার চিঠি। পাঠ করলাম আমি অনিন্দিতা ভট্টাচার্য। এই বইয়ে জওহরলাল নেহরুর লেখা অন্যান্য চিঠিগুলো শুনতে হলে শুনতে থাকুন bengalioaudiobook.com। ধন্যবাদ, নমস্কার।